তাদের সব ভিডিও তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। পেজ লেআউটের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের পেজ সেটআপ পর্যন্ত। পেজ সেটআপের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম, এই 4টা কমান্ড সম্পর্কে আলোচনা হয়েছিল। এবং উপর থেকে যেটা আমরা দেখেছিলাম, মার্জিন। মার্জিন কাকে বলে? মার্জিন বলেন, মার্জিন মানে কাকে হচ্ছে বলে? স্যার, যে লেখাটাকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখে বা বাউন্ডারি ওয়ালের মতো। গুড। লেখাটাকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখার বাউন্ডারি, এটাকে কি, এটাকে মার্জিন বলে, বা এটার অপর আরেকটি নাম রয়েছে টেক্সট বাউন্ডারিজ। টেক্সট বাউন্ডারিজ। মার্জিনের পরে রয়েছে আমাদের ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা কমান্ড আছে, নাম্বার 1 পোর্ট্রেট, নাম্বার 2 ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের মধ্যে তফাৎটা হলো একটি খাড়াখাড়ি, একটি পাশাপাশি। একটি খাড়াখাড়ি, একটি পাশাপাশি। এটি হলো ওরিয়েন্টেশনের পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপের কাজ। অর্থাৎ কখনো পেজ আমাদের খাড়াখাড়ি দরকার হতে পারে, আবার কখনো বা আমাদের দরকার হতে পারে পাশাপাশি। যখন যে ফরম্যাটটা, যে লেআউটটা দরকার হবে, তখন সেই লেআউট বা সেই ফরম্যাটে আমরা ক্লিক করব। আচ্ছা, পেপার সাইজ। এই পেপার সাইজের মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেপার সাইজ আছে। প্লেটার, ট্যাবলেট, লিগ্যাল, এরকম নানান ধরনের সাইজ রয়েছে। এই সাইজগুলো হলো ইন্টারন্যাশনাল সাইজ। সকল দেশে কম বেশ এই সাইজগুলো ব্যবহার করে। বাংলাদেশেও রয়েছে এটি। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি যে সাইজটি ব্যবহার হয় সেটি হল লিগ্যাল এবং A4। আমাদের সাধারণ ফটোকপি গুলো, আমাদের সাধারণ অ্যাপ্লিকেশন গুলো, দরখাস্ত গুলো আমরা A4 করে থাকি। আর আমাদের যে সকল চুক্তিপত্র গুলো আছে, ডিড আছে, অঙ্গীকারনামা আছে, ওই সকল কাজগুলো সাধারণত আমরা স্ট্যাম্প সাইজে করে থাকি, যেটাকে বলা হয় লিগ্যাল সাইজ। এই দুইটা সাইজ আমাদের সবচেয়ে বেশি আমাদের ব্যবহারে আসে, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এটা ছাড়া বাকিগুলো আমাদের মাঝে মধ্যে লাগে, কোন স্টেটমেন্ট অনুযায়ী লাগে, এক্সিকিউটিভ সাইজ অনুযায়ী লাগে। প্রতিটা সাইজ তার নামের নিচে লেখা আছে, পাশাপাশি এবং খাড়াখাড়ি কতটুকু সাইজ, সেটা প্রতিটা সাইজের মধ্যে এখানে রয়েছে। এছাড়াও যদি আপনি আরো কিছু সাইজ চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মোর পেপার সাইজ। মোর পেপার সাইজে যখন যাবেন, তখন একটি টপ আপ বক্স আসবে। এই টপ আপ বক্সের মধ্যে 3টি শিরোনাম পাবেন। একটি হলো মার্জিন, সেকেন্ড হলো পেপারস, এবং থার্ড হলো লেআউট। মার্জিনের প্রথম 4টি মার্জিন রয়েছে আমরা জানি। মার্জিনের উপরের অংশ রয়েছে, নিচের অংশ রয়েছে, বামের অংশ রয়েছে, ডানের অংশ রয়েছে। তো এই যে 4টা সাইজ রয়েছে, এক একটি সাইজ বা এক একটি সাইট যে কোনো পরিমাণে আমরা গ্যাপ রাখতে পারবো। যেমন টপে যদি 1 ইঞ্চি আছে বর্তমানে, যদি হাফ ইঞ্চি করতে চাই, আমরা এখানে 0.5 বসিয়ে দিব, দেন ওকে বাটন প্রেস করলাম। ফলে দেখতে পাচ্ছেন উপরে তুলনামূলক মার্জিন গ্যাপ কম। এভাবে আপনি যদি অন্য সাইজ করতে চান, সেটা আপনি মার্জিন থেকে করতে পারবেন। মার্জিনের 4টা কমান্ড রয়েছে, টপ, বটম, লেফট, রাইট। ঠিক মার্জিনের 4টা বাটনের নিচে আমাদের আরো 2টি বাটন রয়েছে, যে 2টি বাটন হলো আমাদের গেটার এবং গেটার পজিশন। টপ, বটম, লেফট, রাইট সহজে বুঝতে পেরেছি, বাট গেটার এবং গেটার পজিশনটা আমরা এখনো বুঝতে পারিনি। এই গেটার এবং গেটার পজিশন হলো আমাদের অনেক অনেক দরখাস্ত রয়েছে, অনেক অনেক ফাইল রয়েছে, যেগুলো আমরা আমাদের পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে আমরা আমাদের ফাইলের মধ্যে অ্যাটাচ করে রাখি। যে পাঞ্চ মেশিন দিয়ে যে আমরা ফাইল অ্যাটাচ করে রাখি, ওই পাঞ্চ মেশিন দিয়ে অ্যাটাচ করতে গেলে আমাদের অনেক সময় কি হয়, লেখা কেটে যায়। এই জন্য এই পাঞ্চ মেশিন কতটুকু দূরত্বের মধ্যে থাকে, ওই অনুযায়ী আমরা এখানে গেটারটা বসিয়ে দিতে পারি।
যেমন আমার লেফটে রয়েছে 1 ইঞ্চি, কিন্তু আমার পাঞ্চ মেশিন রয়েছে আমার 1.5 ইঞ্চি পরিমাণ। আমি এখানে কি করলাম, 0.5 বসিয়ে দিলাম, ওকে বাটন প্রেস করি। এখন দেখেন এখানে সাধারণভাবে আমার মার্জিন রয়েছে 1, মার্জিনের বাহিরে মার্জিনের সাথে আরো কিছু মার্জিন অ্যাড হয়েছে, যেটা হলো আমার গেটার হিসাব। তা এখন দেখেন এই যে আমি এখানে বসিয়ে দিলাম লেফটের মধ্যে 1 এবং গেটার মধ্যে 0.5, তো গেটার যে বামে হবে এরকম এই নিশ্চয়তা আমরা কোত্থেকে পেলাম? গেটার তো ডানে হতে পারতো, উপরে হতে পারতো, তাহলে বাম পাশে যে হলো এটা কিভাবে নিশ্চিত হলাম? সেটা হলো গেটার পজিশন। গেটার পজিশন দেখতে পাচ্ছেন লেফট, আমার এখানে লেফটে ক্লিক করা আছে। গেটার পজিশন যদি হয় টপ, আপনি টপে ক্লিক করেন, দেখেন যেখানে দেখাচ্ছে, ওকে বাটন প্রেস করেন, দেখেন এভাবে যদি আপনি গেটার যদি আপনার বলে রাইট, সেক্ষেত্রে আপনি ডান পাশে কি হবে, ওই গ্যাপটা বাড়বে। তো আমরা যে লেফট রাইট টপ কাজ করেছি, এই কাজটা কিন্তু আমরা গেটার মধ্য থেকেও না করলেও হতো আমাদের। যেমন গেটারটাকে আমরা 0 করে দিলাম এবং ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার স্বাভাবিকভাবে 3টে সাইজ 1 ইঞ্চি পরিমাণ আছে, উপরে আছে 1/2 ইঞ্চি। এর কারণ কি? আমি কিন্তু এইখানের মধ্যে টপের মধ্যে রেখেছি 1/2 ইঞ্চি, টপের মধ্যে রেখেছি কত, 1/2 ইঞ্চি। এবং আমার এখানের মধ্যে বাকি যে টপ বটম লেফট রাইট রয়েছে ওগুলোতে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ করে দিয়ে রেখেছি। আমি চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ দিলাম, ওকে বাটন প্রেস করলাম। আমি যে এখানে ওকে বাটন প্রেস করলাম, ওকে বাটন প্রেস করার দ্বারা চতুর্পাশে সমান গ্যাপ, তো সমান গ্যাপের সাথে আমি গেটার গ্যাপটাও রাখতে চাই, কিন্তু আমি গেটার গ্যাপটা আমি গেটার মধ্যে উল্লেখ না করে সেই গেটারটা কোন সাইডে হবে ওই সাইডের মধ্যে আমরা একটু বাড়িয়ে দিলেই আমাদের গ্যাপটা বেড়ে যায়। যেহেতু আমার এখানে গেটার মধ্যে যতটুকু সাইজ আমার দরকার অতিরিক্ত, সেই সাইজটা আমরা দিতে পারি। ওই সাইজটা কিন্তু আমার টপ বটম লেফট রাইট যে কোনো একটা সাইডের সাথে কিন্তু প্লাস হয়। যেমন আমি যদি এই মুহূর্তে 0.5 দিই, তাহলে রাইট রয়েছে, তাই আমার এই যে রাইট সাইডের সাথে 1-এর সাথে আমার 0.5 অ্যাডজাস্ট হবে, ফলে কি হয়ে যাবে, এটা 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ হয়ে যাবে। আমরা যদি গ্যাটারটাকে না দিয়ে যদি ঠিক রাইটের মধ্যে 1.5 বসিয়ে দিই, তখনও দেখবেন যে সেম গ্যাপ, তখনও সেম পরিমাণ গ্যাপ। এইভাবে আমরা আমাদের গ্যাটারটাকে বা মার্জিনটাকে সেটিং করতে পারি। মার্জিনের মধ্যেই নিচের দিকে দেখতে পাবেন ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এই যে এখানে প্রিভিউ হচ্ছে দেখেন, পোর্ট্রেট ক্লিক করলে খাড়াখাড়ি হচ্ছে, আর ল্যান্ডস্কেপ ক্লিক করলে তখন রাইট আড়াআড়ি হচ্ছে। যেটা দরকার সেটা আমরা ক্লিক করব। আমরা টপ বটম লেফট রাইট চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ দিলাম, যেহেতু আমার গ্যাটার দরকার নেই। আসেন সাইজ, সাইজ থেকে মোট সাইজের মধ্যে সাইজ থেকে আমরা মার্জিন শিখলাম। এবার আসেন মূলত সাইজের যে কাজ, সেটা হলো পেপার। এখানে পেপারে অনেকগুলো সাইজ রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছিলাম। এছাড়াও যদি আপনি নিজস্ব কোনো সাইজ তৈরি করতে চান, কাস্টম সাইজ, তাহলে আপনি সেটাও করতে পারবেন। এটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার পাশাপাশি এবং খাড়াখাড়ি, আপনি যে পেপারটা তৈরি করবেন, যে পেপার সাইজটা তৈরি করবেন, সেই পেপার সাইজটা আসলে খাড়াখাড়ি কত এবং পাশাপাশি কত, এটা স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন। আপনার আপনার ইয়ে দিয়ে কি স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন। যেমন আমি একটা সাইজ করব 6x9, কাস্টম সাইজ, নিজস্ব একটা সাইজ, যে সাইজ গুলো এখানে নাই, ওই ধরনের একটা সাইজ করব। সেই সাইজটা আমরা এখান থেকে উইথ এবং হাইট ওইটার মধ্যে আমরা বসিয়ে দিলাম, উইথের মধ্যে আমরা বসিয়ে দিলাম 6 এবং হাইট মানে খাড়াখাড়ি ওইটার মধ্যে আমরা বসিয়ে দিলাম 9, দেন ওকে বাটন প্রেস করলাম। দেখেন আমাদের একটা নিজস্ব সাইজ তৈরি হয়ে গেছে। এটাই হলো স্যার আমাদের এখানে কাস্টম সাইজের মধ্যে কখন লাগবে আমার। কাস্টম সাইজটা সাধারণত আমাদের মাদ্রাসার পেজ, আমাদের মাদ্রাসার নিজস্ব খাম, আমাদের মাদ্রাসার নিজস্ব পেপার, ওই সাইজ গুলোই হলো মূলত কাস্টম।
তো সবাই ম্যাক্সিমাম পেজ টেড ইত্যাদি গুলো A4 সাইজে করে থাকে। অনেকের আবার কম বেশ হয়, একটু ছোট হয়, অনেকের আবার একটু বড় হয়। তো যেহেতু প্রিন্ট দিতে হবে, ঠিক একুরেট প্রিন্টটা যাতে হয়, লোগোর জায়গায় লোগো যাতে থাকে, নিচের অ্যাড্রেসের জায়গায় যাতে অ্যাড্রেস থাকে, হুবহু কাজটা করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকুরেট সাইজটা তৈরি করতে হবে। স্কেল দিয়ে ওই ইয়াটা, এটাকে কি বলে, আপনার পেজটা, ওই পেজটা আপনি স্কেল দিয়ে পাশাপাশি কতটুকু আছে সেটা মাপ দিবেন, খাড়াখাড়ি কতটুকু আছে সেটা মাপ দিবেন। যেমন উদাহরণস্বরূপ পাশাপাশি রয়েছে 6.5 এবং খাড়াখাড়ি রয়েছে 11.7, উদাহরণস্বরূপ। দেন ওকে বাটন প্রেস করলেন। এখন দেখেন আপনার সাইজ তৈরি হয়ে গেছে, আপনি যে সাইজটা তৈরি করতে চেয়েছেন ওই সাইজটা। এভাবে যদি বলেন যে আমার সাইজটা তৈরি হয়েছে ঠিকই, আমার পেজটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আমার পেজের তো উপরে লেখা আছে, কি আছে, পরে লেখা। লিখে আছে। আবার নিচেও লেখা আছে, অনেকের পেজের নিচেও কি থাকে, লেখা থাকে। লিখে আছে। এই মুহূর্তে প্রিন্ট আউট করি, আমি যদি এই মুহূর্তে আমার এই লেখাগুলোকে দিই, তাহলে কি হবে, তার উপর থেকে লেখা আছে, বন্ধ থাকে। দেখেন আমি যদি উপর থেকে প্রিন্ট আউট করি, আমার এখানে গ্যাপ আছে 1 ইঞ্চি পরিমাণ, কতটুকু, জি, 1 ইঞ্চি পরিমাণ। কিন্তু আমার পেজের লেখাও আছে প্রায় 2 থেকে আড়াই। জি, 2 থেকে 2.5 ইঞ্চি। এই পরিমাণ যদি আমার একটা পেজের লেখা থাকে, তাহলে লেখা শুরু প্রিন্ট যদি আপনি করেন, তাহলে প্রিন্ট কত ইঞ্চির পর থেকে লেখা প্রিন্ট করবে? যদি এক- পেজটা 2 ইঞ্চি থাকে তাহলে 2.5 ইঞ্চি পর থেকে। মানে আমার এই জায়গার মধ্যে যেহেতু 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, আমি যদি আপনার জি। 2.5 ইঞ্চি পেজের মধ্যে যদি প্রিন্ট আউট করি, তাহলে আপনার এই প্রিন্টটা কোন জায়গা থেকে শুরু হবে? 1 ইঞ্চি পর থেকে শুরু হবে, এর মানে লেখার মধ্যে পড়ে যাবে। Yes, যেহেতু আমার এখানে মার্জিন আছে 1 ইঞ্চি পর থেকে লেখা, তাই আমার লেখাটাও কি 1 ইঞ্চি পর থেকে শুরু হবে। 1 ইঞ্চি পর থেকে যদি আমি লেখাটা শুরু হয়, তাহলে আমার ওই পেজের লেখাটা প্রিন্ট, পেজের লেখাটা কি মানসম্মত হলো না নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল। কোন অফিস এটা গ্রহণ করবে? জি না। করবে না। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই ওই পেজের পরিমাণ জায়গা ছাড়তে হবে। পেজটা কোন পাশে আছে? পেজটা বাম। পেজটা মানে পেজের লেখাটা কোন সাইডে আছে? উপরে। Top- কোথায়? Page। তাহলে আপনাকে যেতে হবে কোথায়, মার্জিনে। জি, মার্জিনে গিয়ে আপনাকে টপের মধ্যে বসিয়ে দিতে হবে। কতটুকু বসাতে হবে? যেমন 2 2.5। ইঞ্চি 5 তাহলে 2.5 ইঞ্চি। তাহলে আমি বাটন প্রেস করলাম। এখন দেখেন আপনার পেজের এই পর্যন্ত কিন্তু লেখা আছে, তাই না? জি, পেজের এই পর্যন্ত লেখা থাকার কারণে আপনি এই জায়গার মধ্যে এটার ভিতরে কিন্তু প্রিন্ট দিতে পারতেছেন না। এর বাহির অংশ থেকে যতটুকু জায়গায় গ্যাপ থাকবে ততটুকু জায়গার মধ্যে আপনি প্রিন্ট দিতে পারবেন। ততটুকু জি জায়গার মধ্যে যদি আপনি প্রিন্ট দিতে পারেন, তাহলে আপনাকে ওই জায়গাটার পরিমাণ কি করতে হবে, গ্যাপ রাখতে হবে। তদ্রুপ নিচেও যদি এমন হয় যে 1 ইঞ্চি পরিমাণ নয়, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আপনার অ্যাড্রেসের ইয়ার রয়েছে, তখন আপনাকে আবারও কি করতে হবে, নিচের সাইজেও মাইনাস করতে হবে। টপে বটমও দিলেন আপনি 1.5। ওকে বাটন প্রেস করেন। এইভাবে একটা কাস্টম পেজ তৈরি করতে হয়। এইভাবে কি করতে হয়, কাস্টম পেজ তৈরি করতে হয়। আর স্টুডেন্ট কার্ড, আইডি কার্ড এগুলোর সাইজটা কেমনে কি তৈরি করে? বুঝি নাই, আবার বলেন। ওই স্টুডেন্ট কার্ড, এরপরে আইডি কার্ড এর সাইজ গুলো, বক্স বক্স, টেক্সট বক্স, কি বক্স? টেক্সট বক্স। টেক্সট বক্স। এই যে আপনারা যে ইনসার্ট শিখেছিলেন, টেক্সট বক্স, এই টেক্সট বক্স গুলো দিয়ে সাইজ তৈরি করে। এই টেক্সট বক্স এবার টান দিলেন, সাইজ তৈরি করার জন্য এই যেখানে সাইজ কত বাই কত দরকার আপনি এখানে লিখে দিলেন। যেমন আমার দরকার হলো, হাইট দরকার হলো 2, স্যার এটা তো আবার নতুন করে নিলে ভালো হয়, একটু দেখে নিলাম।
আপনি চলে যাবেন হলো ইনসার্টে গিয়ে যে শেপ গুলো রয়েছে ওই শেপ গুলোর মাধ্যমে বক্স তৈরি করবেন, যেমন শেপ গুলোতে টেক্সট বক্স রয়েছে, অথবা ইনসার্টে গিয়ে শেপ টেক্সট বক্স আলাদা রয়েছে, এবার ধরে ড্র্যাগ করবেন কতটুকু পরিমাণে এইটা বক্সটা আপনি তৈরি করতে চান, সাইজ কত, স্কেল দিয়ে মাপ দিয়ে ওই মাপটা এখানে বসিয়ে দিবেন। যেমন পাশাপাশি ভাবে আমি হাইট ভাবে করতে চাই 2.5 এবং পাশাপাশি ভাবে করতে চাই আমি 3। ওকে, দেখেন 3 বাই ইয়ে হয়ে গেছে। আর যদি আমি বলো 3 না 4.5 দিই, তাহলে 4.5 দিলাম, 4.5 পরিমাণ একটা বক্স তৈরি হয়ে গেল। এই বক্সের মধ্যে আপনাকে কাজ করতে হবে। ওকে, আইডি কার্ড গুলোর ক্ষেত্রে আর কি। আর যদি আপনার নর্মাল কাজগুলো হয় সেক্ষেত্রে আপনি রেগুলার হিসেবে কাজ করতে পারবেন এইভাবে। এরপর আপনি যে পেপার সাইজ গুলো দেখেছেন এবং আপনার পেজের জন্য নির্দিষ্ট পেজ গুলোর জন্য নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হয় সেটাও জেনেছেন। 2 কলাম যদি দরকার হয় তাহলে আপনাকে 2 কলাম শিখতে হবে। এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা। 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম, এবং একাধিক কলাম বানানোর জন্য এখানে আমরা ক্লিক করে একাধিক কলাম করতে পারবো। দেখেন এখানে 4টা কলাম হয়েছে। এখানে এভাবে যদি আপনি মোর কলামসে গিয়ে যদি নান ক্লিক করেন, 1 কলাম ক্লিক করেন, দেন ওকে বাটন প্রেস করেন, তাহলে 1 কলাম হয়ে যাবে। একাধিক কলাম করার জন্য কলাম অপশন। কলামের পরে রয়েছে আমাদের ব্রেক, কলাম ব্রেক। আমার 2টা কলাম রয়েছে, আমার 2টা কলাম রয়েছে। আমি আমার এখানের মধ্যে লেখাগুলোকে আমি চাচ্ছি যে আমার এই জায়গা থেকে লেখাগুলো পরবর্তী কলাম থেকে শুরু হবে। এই জায়গাতে কার্সর পয়েন্টকে রেখে কলামসে গিয়ে যদি ব্রেকে গিয়ে যদি আমি কলামসে ক্লিক করি, ঠিক এই লেখাটা পরবর্তী কলাম মধ্যে চলে আসবে। আর যদি আমি পেজে ক্লিক করি যে আমার এই জায়গা থেকে পরবর্তী পেজ চলে যাবে, তো সেক্ষেত্রে আমার এই জায়গাতে ক্লিক করার পরে পেজ থেকে ব্রেক থেকে পেজ ব্রেক ক্লিক করব, তখন এই অংশটুকু পরবর্তী পেজের মধ্যে চলে যাবে। এটা ব্রেক করা, একসাথে ব্রেক ডাউন। টেক্সট রাইটিং আপনার ওই ইয়ে ভিত্তিক প্যারাগ্রাফ ভিত্তিক যদি আপনি ডিভাইডেড করতে চান সেটাও আপনি করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলাম তারপর টেক্সট রাইটিং ক্লিক করলাম, তখন দেখবেন যে এটা আলাদা ডিপেন্ড হয়ে গেছে। এইভাবে কলামের মধ্যেও আমরা ইত্যাদি কাজগুলো অথবা পেজ ভিত্তিক এক লাইনে আমরা দ্রুত গতিতে পরবর্তী পেজে এক ক্লিকে পরবর্তী পেজের মধ্যে আমরা চলে যেতে পারবো। লাইন নাম্বার এটা আমাদের দরকার নেই। তারপর আসেন হলো আমাদের হাইপেনেশন। হাইপেনেশনের কাজ নাই, অটোমেটিক কিছু কাজ থাকে, যেমন আমরা যখন অটোমেটিক কিছু কাজ করি, মানে অটোমেটিক কাজ বলতে অনেক সময় দেখা গেছে আমাদের একটা শব্দ যখন 2 লাইন হয়ে যায় তখন মিডলে একটা শব্দের কারণে পরবর্তী শব্দের মধ্যে নেমে যায়। তো এটা অটোমেটিক ভাবে একটা হাইপেন দিয়ে শব্দ, একই শব্দ 2টা ভাগে পরবর্তী লাইনে চলে যাবে। যদিও এটা ইংরেজির জন্য আসলে খাস, ওইভাবে ইংরেজির জন্য কাজ হয়ে থাকে, বাংলার জন্য খুব কম সংখ্যকই হয় মাঝে। তো এটাকে আর আপনি ওই 2 কলামের মাঝে স্পেসটা কেমনে জানি দেয় ফাঁকা? আচ্ছা দেখাচ্ছি। তো এই যে আমার এখানে অটোমেটিক, এই অটোমেটিকটা মূলত ইংরেজির জন্য, অর্থাৎ এখানে তো আমরা জাস্টিফাই দিলাম, এখানে একটা গ্যাপ হয়ে গেছে। আমরা যদি ইনসার্টে পেজ লেআউটে গিয়ে হাইপারনেশন ক্লিক করে অটোমেটিক ক্লিক করি, তো অটোমেটিক ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে একটা গ্যাপ আসবে, গ্যাপ। এই গ্যাপটা আমাদের এখানে, এই গ্যাপটার মধ্যে একটা হাইপেন আসে, এটাকে হাইপেনেশন বলে। যেখানে সিম্বল দেখাচ্ছে এ বি সি, এ বি সি এক শব্দ,
মাঝখান দিয়ে এটা প্রথম লাইনে আছে, দ্বিতীয় লাইন থেকে বিসি, মাঝখানে যেখানে একটা হাইপেন, এটা লোগো আকারে দেখানো হচ্ছে। তো এই কাজগুলো অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে বলতে ম্যাক্সিমামে কাজগুলো হয় হাইপেন হিসাব আসে যখন লিখতে লিখতে অটোমেটিক দিয়ে রাখবেন। অটোমেটিক ক্ষেত্রে এটা ম্যানুয়াল ভাবে যদি হয় তাহলে ম্যানুয়াল এটা দিতে হবে, ম্যানুয়াল আমাদের দরকার নেই। এখান থেকে ম্যানুয়াল দরকার নেই, অটোমেটিক দরকার নেই আমাদের নান, কারণ ওই অপশন গুলো আসলে আমরা ব্যবহার করি না। আচ্ছা, বলেছিলাম যে মিডলে দুই কলামে মিডলে গ্যাপ বাড়াবো কমাবো কিভাবে? কলামসে যাবেন, মোর কলামসে যাবেন, এরপর এখানে স্পেসিং রয়েছে, এটা হলো আমার কলাম স্পেসিং। এই কলাম স্পেসিং মধ্যে দেখা যাচ্ছে 0.2, পয়েন্ট মাত্র 2 পরিমাণ গ্যাপ, আমরা 0.5 দিলাম, তাহলে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ হবে। দেখেন এই গ্যাপটা কমানো বাড়ানোর কাজ হলো কলামস থেকে। ওয়াটারমার্ক যদি স্যার আবার একটু ট্রাই করেন। অনেকের কম্পিউটার দেখা যায় সেন্টিমিটারের হিসাব আছে, ইঞ্চির হিসাব আসে না, ওইটা কিভাবে পরিবর্তন করতে হয়? অনেকের এটা হলো ভিতরে ইয়া অনুযায়ী চেঞ্জ অপশন না, এটা হলো যার যার কম্পিউটারের ভার্সন অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার সিএম যদি লেখা থাকে আপনাকে লিখে দিতে হবে আইএন। সিএম যদি লেখা থাকে সেন্টিমিটার, সিএম এর জায়গায় আপনি লেখার পরে আইএন দিবেন, তখন সেন্টিমিটার ইঞ্চি হিসাবে যতটুকু সেন্টিমিটার দরকার সেটাই শো করবে। খেয়াল করেন এই যে লাইন স্পেসিংটা, যেমন আমার 1 কলাম আছে, কোন স্পেসিং নাই, 2 কলাম আছে, সেক্ষেত্রে আমার স্পেসিং দরকার। কেমন স্পেসিং দরকার? বর্তমানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, আমি চাচ্ছি 0.25 পরিমাণ গ্যাপ। ওকে বাটন প্রেস করলাম, তাহলে ঠিক 1.25 ইঞ্চি পরিমাণ গ্যাপ হলো। এভাবে যদি আপনি মাঝখানেটা দিবেন, তো লাইন বিটুইন ক্লিক করবেন, ওকে বাটন প্রেস করবেন, তখন দেখবেন যে মিডলে দাগ দেখা যাবে। দাগ, মিডল দাগটা কখন দেখা যাবে? যখন লেখা থাকবে, যেমন আমি এখানে লিখতে থাকি, দেখেন এই যে মিডিলে কিন্তু একটা দাগ আসছে, এই দাগটা আনার সিস্টেম হলো কলাম থেকে মোর কলাম লাইন বিটুইনে ক্লিক করলে এই দাগটা আসবে, আবার ক্লিক করলে দাগটা চলে যাবে। দেখেন এখান থেকে এই ওকে বাটন প্রেস করবেন, তখন দেখবেন যে এটা চলে গেছে। আবার যদি আপনি আনতে চান সেক্ষেত্রে লাইন বাটন ক্লিক করবেন, আর যদি ডান থেকে বাম, বাম থেকে ডান ক্লিক করেন, মানে আরবি কলাম দেখাতে রাইট টু লেফটে ক্লিক করবেন, আর জেনারেল যদি দরকার হয় তাহলে ঠিক মার উঠিয়ে দেবেন। ওয়াটার আমাদের ওয়াটারমার্ক, এখান থেকে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো। দেখেন আমাদের একটা ওয়াটারমার্ক গিয়েছে, দেখেন এই যেটা ওয়াটারমার্ক জলসাবের মতো, অনেকের বই পুস্তকের ক্ষেত্রে এটা করে থাকে, শীতের ক্ষেত্রে বিশেষ করে ওয়াটারমার্ক আপনি দিতে পারবেন। নিজস্ব নাম যদি চান কাস্টম ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে আপনি ওয়াটারমার্ক চেঞ্জ করবেন। যেমন আমি এখানে দিলাম, ওকে বাটন প্রেস করলাম, দেখেন আকরাম হিসেবে দেখাচ্ছে, যে আকরাম। আর যদি ওয়াটারমার্ক উঠিয়ে দিতে চান তাহলে রিমুভ ওয়াটারমার্ক চলে যাবে। পেজ কালার করতে চান পেজ কালার করতে পারবেন, পেজ কালার। এত সময় ধরে দেখেছেন কলাম কিভাবে কাজ লেখা কিভাবে কালার করে, বক্স কিভাবে কালার করে, এখন দেখেন যে পেজ কালার করে। অনেকে এরকম পেজটাকে হালকা কালার দিয়ে রাখেন, অনেকে আছেন যে এরকম একটু ব্লড দিয়ে রাখেন যাতে চোখের সমস্যা না হয়। সাদা ডিরেক্ট সাদা হলে অনেকের চোখ আলো পড়ে, এর জন্য অনেকে এভাবে হালকা কালার দিয়ে রাখে, বলে কি হয় যে চোখের সমস্যা হয় না। এখান থেকে যে কালারে আপনি দেন না কেন মনে রাখবেন এটা কিন্তু প্রিন্ট হবে না, এটা জাস্ট আপনার কম্পিউটার কাজের সুবিধার জন্য কালারটা করা যায়। আবার যদি মোর কালারস যেতে চান অথবা একাধিক কালার মিক্স করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। অনেক অনেক কালার রয়েছে এখানে, যে কালার দরকার আপনার সেটা আপনি দিতে পারবেন। মিক্স কালার ওয়াটারমার্ক থেকে সরি পেজ কালার থেকে যদি নো কালার ক্লিক করি তাহলে আবার আগের মতো শো করবে। পেজ বর্ডার, চতুর্পাশে পেজ বর্ডার দিতে চাইলে পেজ বর্ডার দিতে পারবো আমরা।
আমাদের এখান থেকে যে সাইডে যে ধরনের বর্ডার দিতে চাই না কেন আমরা দিতে পারবো। এখানে নর্মাল বর্ডার রয়েছে, এখানে ডট ডট সিস্টেম, ওকে বাটন প্রেস করেন, দেখেন পেজের চতুর্পাশে আসছে, এটা পেজের চতুর্পাশে। এভাবে যদি আপনি পেজ বর্ডারে যান, বলেন যে এখান থেকে আমার এগুলো পছন্দ, ওকে বাটন প্রেস করেন, তখন এটি আসবে। আবার যে ওয়াটারমার্কে পেজ বর্ডার ক্লিক করেন, এখান থেকে এগুলো পছন্দ হয় নাই বা কালার চিকন মোটা করতে চান, চিকন মোটা সবকিছু করতে পারবেন। আর যদি বলেন যেগুলো আমার পছন্দ না, সেক্ষেত্রে আর্টিকেল ক্লিক করবেন, এখানে দেখবেন যে অনেক ধরনের ডিজাইন পাওয়া যাবে, ওকে বাটন প্রেস করেন, দেখেন চতুর্পাশে পেজের চতুর্পাশে এই ধরনের ডিজাইন শো করবে। আপনি পেজ বর্ডারে গিয়ে এটাকে চিকন মোটা করতে পারবেন। আর শুধু যে টেক্সট বর্ডার ওইটা কিভাবে? শুধু টেক্সট কোনো বর্ডার হয় না, টেক্সট বাউন্ডারিজ হয়, কারণ টেক্সটের চতুর্পাশে বর্ডারটাই হলো পেজ বর্ডার। বর্ডারের টেক্সট বাউন্ডারিজ এর বাইরে যেটা রয়েছে এটাই মূলত আমার টেক্সট বর্ডার। এখন যদি বলেন যে আমি শুধু লেখা বর্ডার করবো, লেখা কখনো বর্ডার হয় না। লেখা হলো আপনার টেবিল ভিত্তিক, ঘর ভিত্তিক, লাইন ভিত্তিক, ওই লাইনগুলোকে আপনি নর্মাল ইয়ে করতে পারবেন, কিন্তু পেজ বর্ডার হিসেবে আপনি দিতে পারবেন এগুলো। পেজ বর্ডার যদি আপনি উঠিয়ে দিতে চান তাহলে নান ক্লিক করবেন, ওকে বাটন প্রেস করবেন, তখন দেখবেন যে এটা চলে যাবে। এখানে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফ সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম আমাদের হোম মেনুর প্যারাগ্রাফ থেকে। এখানে যা যা করণীয় ছিল সবকিছু আমাদের রয়েছে। টেক্সট বাউন্ডারি কিভাবে দেব এটা? ওই ধরেন আমরা টোকেন বানাই অথবা ওই প্রবেশপত্র বানাই, দেখা গেল একটা পেজের মধ্যে 2-3টা বানাই। ওইটা টেক্সট বাউন্ডারিজ, ওই একটু দেখেন। টেক্সট বাউন্ডারিজ, ওটা হলো টেক্সট বক্সের কাজ, আর এটা হলো টেক্সট বাউন্ডারিজ, অর্থাৎ টেক্সট বক্সের চতুর্পাশ অনুযায়ী, সেই অনুযায়ী হবে বক্স আপনার পেজ। আর আপনি যদি চান যে আপনার এক পেজের মধ্যে 4টা বক্স করে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে বক্সটা করতে হবে টেক্সট বক্স। টেক্সট বক্স, টেক্সট বক্স দিবেন, বক্স করবেন, তারপরে গিয়ে আপনি এই বক্সের মধ্যে এখানে যে ডিজাইন গুলো রয়েছে সে আউটলাইন, এই আউটলাইন গুলোর থেকে ডিজাইন আপনি করতে পারবেন। মোর লাইনসে গেলেন, এখানে গিয়ে আপনি দেখবেন যে অনেক ধরনের স্টাইল দেখাচ্ছে, এই স্টাইলই আপনি বসাতে পারবেন। চিকন মোটা করতে চাইলে চিকন মোটা করতে পারবেন, এই ধরনের ডিজাইন দিতে পারবেন। কিন্তু এই জায়গার মধ্যে আপনি ওই যে কিছুক্ষণ আগে যে আপনাকে দেখালাম গাছগাছালি, ওইটা কিন্তু আপনি করতে পারবেন। ওকে, জি জি। এরপর আসলে অ্যারেঞ্জ, এই প্যারাগ্রাফ অ্যারেঞ্জ এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অ্যারেঞ্জ তো আমরা একাধিকবার আলোচনা করেছি। আমাদের অবজেক্ট বা টেক্সট বক্স গুলোকে অ্যালাইন করা, গ্রুপ করা, রোটেট করা, সেন্ড টু ব্যাক, ব্রেন টু ফরওয়ার্ড, র্যাপ পজিশন ইত্যাদি কাজগুলো, এই দুইটা কমান্ড আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ মেনুগুলো ছিল সেই গুরুত্বপূর্ণ মেনুগুলোর মধ্যে থেকে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট 4টা মেনুর পূর্ণাঙ্গ ভাবে আমরা আলোচনা করেছি। এর পরবর্তী আসে আমাদের রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাস আমাদের শেষ হবে। এরপর আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সাথে সাথে আমরা কিছু প্রজেক্ট করতে থাকবো, এক একদিন এক একটি প্রজেক্ট করব। সেই প্রজেক্টগুলোর দ্বারা আমরা আমাদের কাজের পূর্ণাঙ্গতা পেতে পারবো, অর্থাৎ আমরা যে কমান্ড গুলো শিখেছি ওই কমান্ড গুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে 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 আমাদের স্কিলটাকে ডেভেলপ, আমাদের কাজের সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে হবে, এবং আমাদের কাজে যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে একটা সময় ত্রুটিমুক্ত করে সুন্দর কাজে আঞ্জাম দিতে হবে। তবে আমাদের এই কোর্সটা শিক্ষাটা সফল হবে, সার্থক হবে। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো প্রশ্ন থাকলে করতে পারে। জি স্যার, আমার একটা প্রশ্ন। জি।